আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা তোমাদের জন্য হাইজেনবার্গ সিরিজ, যেটাকে আমরা বলবো জিরো টু মাস্টার একটা সিরিজ, এই সিরিজটা নিয়ে হাজির হয়েছি। প্রথম যে অধ্যায়টা নিয়ে আমরা কাজ করব সেটা হলো গুণগত রসায়ন। তো সর্বপ্রথম যদি একটু বলি ভাইয়া, এই মাস্টার সিরিজ যেটার নাম আমরা হাইজেনবার্গ সিরিজ দিয়েছি, এটা কাদের জন্য এবং এটাকে আমরা কিভাবে সাজাবো। আমাদের এই সিরিজটা আমরা প্রত্যেকটা টপিক প্রচণ্ড ডিটেলভাবে আমরা আগাবো, একদম জিরো থেকে শুরু করে যতগুলো টপিক বইয়ের আছে সবগুলো দেখতে থাকবো এবং সাথে সাথে আমরা মেইন বইটা দাগায় দাগায় পড়তে থাকবো। এবং আমরা মোটামুটি 17 থেকে 18টা লেকচার এখানে বরাদ্দ করেছি। আমি তোমাদেরকে একটু পরেই এখানের ইয়েগুলো দেখাই দিব, লেকচার প্ল্যানিংটা আমাদের দিয়ে দিব এবং কোন কোন টপিক পড়বো আমরা সেটাও দেখাই দিব। তো এই 17 থেকে 18টা লেকচারের মধ্যে আমরা কোশ্চেন ব্যাংক সলভিং, টেস্ট পেপার সলভিং, সিকিউ এমসিকিউ সলভিং সবগুলোই কমপ্লিট করবো ইনশাল্লাহ। তবে এই সিরিজটার ব্যাপারে একটা জিনিস বলে রাখি, যারা শুধুমাত্র এইচএসসি পরীক্ষা ভালো করার জন্য গুণগত রসায়ন অধ্যায়টা পড়তে চাও, তাদের জন্য আসলে এই সিরিজটা না। তাদের জন্য হয়তো আমরা কখনো ওয়ান শর্ট সিরিজ বা মেগা শর্ট ম্যারাথন সিরিজ নামের কিছু একটা নিয়ে আসবো। বাট এই সিরিজটা শুধু তাদের জন্য যারা একাডেমিক অ্যাডমিশন একসাথে ভালো করতে চাও এবং একাডেমিকে তুমি এখন এই যে গুণগত রসায়নটা পড়বা, এটা তোমার অ্যাডমিশন পর্যন্ত সম্পূর্ণ সাপোর্ট দিবে, নতুন করে আর কখনোই পড়ার প্রয়োজন হবে না। এবং তুমি এখন যে নোট খাতাটা বানাবা, এই নোট খাতাটা দিয়েই তুমি তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশন কভার করতে পারবে। তো আসো ভাই, আমরা আমাদের আলোচনা শুরু করে দেই। সর্বপ্রথম আমি তোমাদেরকে যে জিনিসটা একটু দেখাবো সেটা হলো চ্যাপ্টার ম্যাপিং। তোমরা জানো যে রসায়নের অধ্যায়গুলো অনেক বড় বড় হয়, যেহেতু আমাদের ফার্স্ট পেপারে অধ্যায় আছে 5টা। তো 5টা হলেও তোমরা জানো যে প্রথম অধ্যায়টা এবং শেষ অধ্যায়টা, এই দুইটা অধ্যায় খুবই ছোট অধ্যায়। মেইনলি বড় অধ্যায় আছে 3টা, তার মধ্যে গুণগত রসায়ন একটা। এখন এত বড় একটা চ্যাপ্টার, যেটা প্রায় 200 পেজের মতো এটার সাইজ, এই চ্যাপ্টারটা তুমি পড়ার আগে যদি এটাকে ভালোভাবে ভেঙে না নাও, ভালোভাবে ক্লাসিফাই করে না নাও, তাহলে তুমি যে প্রবলেমে পড়বা, তুমি অধ্যায়টার মধ্যে হারাই যাবা, নিজেকে খুঁজে পাবা না। এজন্য আমি অধ্যায়টাকে 4টা পার্টে তোমাদের জন্য ভাগ করে নিছি। দেখো, 4টা পার্টে আমরা অধ্যায়টাকে ভাগ করে নিছি, পার্ট 1 থেকে পার্ট 4 এর পর্যন্ত। প্রত্যেকটা পার্টে যে আলোচনা আছে, এই আলোচনাগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট আলোচনা। যেমন দেখো, পার্ট 1-এ আমরা আলোচনা করতেছি পরমাণুর গঠন নিয়ে। দেখো, এখানে আমরা ডাল্টনের মতবাদ পড়ব, জে থমসনের মডেল পড়ব, রাদারফোর্ড মডেল, বোরের মডেল, পরমাণুর মূলকণিকা, আইসো, তেজস্ক্রিয়তা, কোয়ার্ক, ভর ত্রুটি, ডি ব্রুগলি, হাইজেনবার্গ, কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এগুলো হলো পার্ট 1-এ আমাদের আলোচনা যাবে। তারপর পার্ট 2-তে আসার পরে তোমার দেখবা যে পড়াশোনার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। কীরকম চেঞ্জ হয়েছে? এখানে আমরা তরঙ্গ নিয়ে পড়াশোনা করবো, যেটা আগেরগুলোর সাথে খুব একটা রিলেটেড না। যেমন দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, হাইড্রোজেন বর্ণালী, শিখা পরীক্ষা, 3টা টপিক আমরা পড়বো পার্ট 2-তে। পার্ট 3-তে যখন আসবা, তখন পার্ট 1 আর 2 এর সাথে এটার সাথে কোনো রিলেশনই থাকবে না। ফাইনালি এটা দ্রবণ দ্রাব্যতা নামের টপিকে কনভার্ট হবে, যেটা আগেরগুলোর সাথে কোনো রিলেশন নাই। এখানে আমরা কয়েকটা টপিক পড়বো। অ্যান্ড পার্ট 4 পৃথকীকরণ পদ্ধতি, যেটা হলো মোটামুটি বলতে পারো অন্যগুলোর চাইতে আলোচনাটা আলাদা। তো এই 4টা পার্টে আমরা যদি একটু টপিক হিসাব করি, এখানে অনেকগুলো টপিককে আমি একসাথে লিখছি, এজন্য তোমরা হয়তো যোগ করলে একজ্যাক্ট টপিকগুলো পাবা না। বাট 25 থেকে 28টা টপিক আমাদেরকে এই অধ্যায়ে পড়াশোনা করতে হয়, তাহলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকের আসলে প্রস্তুতি কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ। তো এই হলো আমাদের টপিকগুলো। তোমরা, আমি কাইন্ডলি বলবো ভাইয়া, এই লেকচারটা করার জন্য অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, স্লাইডের উপর ডিপেন্ড করবা না। এই আমি যে এখানে লিখলাম চ্যাপ্টার ম্যাপিং, এই চ্যাপ্টার ম্যাপিং দিয়ে তোমরা তোমাদের আলোচনাটা শুরু করো। আমি একটু সরে যাচ্ছি, তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে এই জিনিসটা বা পজ করে ভিডিওটা এই জিনিসটা লেখা শুরু করে দাও। এই টোটাল জিনিসটা লেখা হইলে তুমি পরের স্লাইডে আগাইতে থাকো। অ্যান্ড আমরা যখন পড়া শুরু করব, তুমি একটা একটা করে টপিক তখন দাগাইতে থাকবা, যে কোনটার পর কোনটা যাচ্ছে, কোনটার পর কোনটা যাচ্ছে। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার টোটাল প্রিপারেশনটা কমপ্লিট হচ্ছে কিনা। এখন আসো ভাইয়া, আমরা যদি এই অধ্যায়ের কোন টপিকটা কোন কাজে ইম্পর্টেন্ট এটা একটু তোমাকে দেখাইতে চাই। আমি তোমাকে শুধু প্রথমে বোর্ড কোশ্চেন নিয়ে একটু কথা বলি। এই যে পার্ট 1-এ আমাদের 9টা পয়েন্ট আছে, তার মধ্যে মাথায় রাখবা বোর্ডে শুধুমাত্র এই 2টা টপিক নিয়েই কোশ্চেন হয়। আমি বিসিকিউ লিখার মাধ্যমে বুঝাইলাম, বোর্ড সিকিউ এই 2টা টপিক নিয়ে মাত্র প্রশ্ন হয়। আর যদি পার্ট 2 থেকে বলি, পার্ট 2 থেকে হাইড্রোজেন বর্ণালী থেকে সিকিউ হয়, শিক্ষা পরীক্ষা থেকে ক, খ এই টাইপের প্রশ্ন হয়। এর বাইরে এখানে খুব একটা আর প্রশ্ন হয় না। তবে পার্ট 3 এটা একটা বস পার্ট,
এখানের আসলে পুরো পার্টটা থেকে বোর্ড সিকিউ হয় তুমি বলতে পারো। হ্যাঁ, তবে এই যে আয়নিক গুণফলের পার্টটা থেকে সিকিউর পরিমাণটা বেশি থাকে। আর যদি পার্ট 4 এর কথা বলি, এখান থেকে বেসিক্যালি আমাদের কোনো সিকিউই থাকে না। তো এখন একটু খেয়াল করো, তুমি যদি শুধু ইন্টারমিডিয়েটে ভালো করতে চাও, এইচএসসিতে ভালো করতে চাও, তাহলে কিন্তু তোমার দেখা গেছে এতগুলো টপিক পড়া লাগে না, অল্প কয়েকটা টপিক পড়লেই হয়। তো আমরা এই সিরিজটাতে আসলে প্রত্যেকটা টপিকের উপর গুরুত্ব দিব, কারণ অ্যাডমিশন মানেই হলো তোমার প্রত্যেকটা টপিক সম্পর্কে জানতে হবে। তো একাডেমিক থেকে যদি তুমি সবগুলো টপিক জানো, তাহলে তোমার সেটা পরে গিয়ে অনেক বেশি রিলিফ হবে, তোমার আর প্যারাটা থাকবে না। তো যাই হোক, আমরা চ্যাপ্টার ম্যাপিংটা দেখলাম, 4টা পার্ট, অনেকগুলো টপিকে আমরা ভাগ করে নিছি, এবং তারপরে আমরা লেকচার ওয়াইজ আগাইতে থাকবো। এখন দেখো, আমি একটা লেকচার প্ল্যান তোমাদের জন্য রেডি করছি, 17 লেকচার। 1-2টা বেশি কম হইতে পারে, বাট 17ই তুমি ধরে নাও। আমরা ট্রাই করবো একদম লেকচারের মতো হুবহু আগাইতে। প্রথম লেকচারে দেখো, আমরা ইতিহাস ও পরমাণুর মডেলগুলো নিয়ে আলোচনা করব। আমাদের স্বাভাবিকভাবে 3টা মডেল আছে। একটা হলো জে থমসনের মডেল, এটা তোমাদের মেইন বইতে নাই, বাট আমি পড়াবো। রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেল, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। পরের মডেল লেকচার 2তে আমরা বোর মডেলের এক্সটেনশন নিয়ে কাজ করব। তারপরেরটায় আমরা এই যে টপিকগুলা, এই যে এইভাবে আমরা টোটাল দেখো কত 14টা লেকচারের মাধ্যমে, 14টা লেকচারে আমাদের টোটাল থিওরি আলোচনাগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো 14 লেকচার যখন থিওরি শেষ করবো, এরপর 3টা লেকচার আমরা কিসের জন্য রাখছি, আমরা বোর্ড সিকিউ এবং বোর্ড এমসিকিউর জন্য আমরা অ্যানালাইসিসের একটা পার্ট রাখছি। তারপর ভার্সিটি ও মেডিকেল প্রশ্ন ব্যাংকের জন্য রাখছি, এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভিংয়ের জন্য আমরা একটা ক্লাস রাখছি। 14টা লেকচার করার পর তুমি দেখবা যে বাকি 3টা লেকচার তোমার জন্য অনেক বেশি আনন্দদায়ক হবে, মজার হবে, কারণ তুমি যখন পারবা তোমার কাছে এমনিই ভাল লাগবে, অনেক বেশি ভাল লাগবে, সবগুলো আমাদের কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো ভাইয়া, আমাদের রেফারেন্স বুক, যে আমরা এই অধ্যায়টা পড়ার জন্য কি কি বই আসলে ফলো করব। তো তোমরা জানো যে রসায়নের অন্যতম জনপ্রিয় বই হলো হাজারি স্যারের বই, এটা থেকে আমি তোমাদেরকে দাগাই দিব টাইম টু টাইম। এরপরে হলো কবির স্যার, মনে রাখবা পার্ট 3, যেটা পার্ট 3 এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। পার্ট 3 এর জন্য হাজারি স্যারের বইয়ের চাইতে কবির স্যারের বই অনেক অনেক ভালো। তো অনেক অনেক ভালো হলো, তোমার কাছে যদি হাজারি স্যার থাকে, কবির স্যার না থাকে, তুমি প্যারা খাওয়ার কিছু নাই, হয়ে যাবে। হ্যাঁ, একটা বই হইলেই হয়ে যাবে। বাট কারো কাছে কবির স্যার থাকলে পার্ট 3 সে অবশ্যই কবির স্যারটা ফলো করতে পারো। ভার্সিটি প্রশ্ন ব্যাংক, যেহেতু আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব, মেডিকেল প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, যেহেতু আমরা এই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবো, এবং একাডেমিক থেকে এগুলো সলভ করার অভ্যাস থাকা অনেক বেশি ভালো। ওকে, এই গেল আমাদের টোটাল ইন্ট্রোডাকশনে কী কী ছিল। প্রথমে আমাদের এই হাইজেনবার্গ সিরিজটার সাথে পরিচিতি, তারপরে ছিল আমাদের চ্যাপ্টার ম্যাপিং, এবং সবার শেষে লেকচার প্ল্যান। তোমরা কাইন্ডলি লেকচার প্ল্যানটাও তুলে ফেলো, কারণ তাইলে তুমি বুঝতে পারবা কোন টপিকের পর কোন টপিক আমাদের আসতে থাকবে। ওকে, এবার আসো রেফারেন্স বুক, এটা তোলার কিছু নেই, এটা না তুললেও পারো। ওকে, আমাদের লেকচার 1 আমরা এখন অফিসিয়ালি তাইলে শুরু করতে যাচ্ছি। লেকচার 1-এ আমরা আলোচনা করব ইতিহাস এবং পরমাণুর মডেল সমূহ। তো ভাইয়া আসো, আমরা যদি প্রথমে একটু আলোচনা শুরু করি, আমাদের আলোচনাটা শুরু হবে ডাল্টনের পরমাণু মতবাদ নিয়ে। আমি যদি ইতিহাসটা আরেকটু ডিটেলসে বলতে চাই, খেয়াল করো, 1803 সাল, হ্যাঁ 1803 সালে হলো ডাল্টন আসলে এই মতবাদটা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? এর কারণ হলো, দেখো, যে কোনো মানুষেরই একটা ন্যাচারাল কি থাকে, ন্যাচারাল চিন্তা থাকে যে কোনো কিছুকে ভাঙলে আমি কি পাবো। তো আমরা নিজেরাও চিন্তা করি যে ভাঙলে কি পাবো, কি পাবো, কি পাবো, এবং ক্ষুদ্র করতে করতে থাকলে কোথায় গিয়ে আমি থামবো। ডাল্টনেরও এই চিন্তাটা ছিল, উনি এই চিন্তা থেকে ভাবতে লাগলো যে কোনো কিছু ভাঙতে থাকলে ভাঙতে থাকলে ভাঙতে থাকলে সেটা কোথায় গিয়ে থামবে, এবং ফাইনালি উনি একটা সিদ্ধান্ত নিল যে কোনো বস্তুকে যদি আমি ভাঙতে থাকি, তাহলে সেটা একটা টাইমে পরমাণু নামক একটা ছোট্ট কণিকায় পরিণত হবে। এবং সেখান থেকেই তিনি এই পরমাণু মতবাদটা দিয়েছিলেন কত সালে? 1803 সালে। তো পরমাণু মতবাদের 3টা কথা। 1 নম্বর কথা হলো পরমাণু অতি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। এই কণাগুলোর পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। এই কণাগুলোর নাম হলো আসলে পরমাণু। তার মানে দেখো, এই যে পরমাণু সম্পর্কে একটা কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট সর্বপ্রথম ডাল্টন দিয়েছিল। এজন্য পরমাণুর জনক কিন্তু ডাল্টনকে বলা হয়। কাকে বলা হয়? ডাল্টনকে পরমাণুর জনক বলা হয়। তো যাই হোক, ওনার প্রথম কথা আমরা শুনলাম। ওনার 2 নম্বর কথা হইল একই পদার্থের পরমাণুসমূহের আকার, ভর ও অন্যান্য সকল বৈশিষ্ট্য একই রকম হয়। কথাটা আপাত দৃষ্টিতে 100% সত্য। কেন সত্য? কারণ একই পদার্থের যে পরমাণুগুলো আছে, ধরো আমি তোমাকে বললাম লোহার পরমাণু,
লোহার পরমাণুগুলো তাদের আকার, তাদের ভর, তাদের সব কিছু কী হবে, সেম হবে। এটাই খুবই স্বাভাবিক একটা ঘটনা। এবং 3 নম্বরে বলছে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুসমূহের আকার, ভর এবং অন্যান্য সকল বৈশিষ্ট্য ভিন্ন রকমের হয়ে থাকে। এটাও নর্মাল। লোহার কণাগুলার আকার, বৈশিষ্ট্য, ভর আর স্বর্ণের কণার আকার, বৈশিষ্ট্য, ভর তো কখনো সেম হবে না, এগুলো ভিন্ন ভিন্নই হবে। এই হলো ওনার 3টা কথা ছিল। আরও কয়েকটা কথা ছিল, বাট এই 3টা কথা আমরা মেইন ফোকাস করব। এগুলো আমাদের বইতে নাই, বাট আমাদেরকে জানতে হবে। এখন একটু খেয়াল করো, এই যে 3টা কথা উনি বলল, তার মধ্যে প্রথম কথাটা আমরা সবাই জানি যে এই কথাটা আসলে মিথ্যা, এই কথাটা সত্য না। কিন্তু তোমরা কি জানো এই 3টা কথার মধ্যে আসলে কয়টা কথা সত্য, কয়টা কথা সত্য? গেস করো যে একটা সত্য, 2টা সত্য বা 3টা সত্য, কয়টা সত্য হইতে পারে? উত্তরটা আমি দিয়ে দিই, তোমরা যতটুক দিছো। উত্তরটা হলো যে এখানে আসলে 3টা কথাই ভুল। যে 3টা কথা উনি বলছে, এই 3টা কথাই ভুল, তার মানে এখানে কোনো সত্য কথা নাই। এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাই হুট করে ভুল হইলো কিভাবে, এত সুন্দর কথা। এই যে না হয় বুঝলাম যে পরমাণু দ্বারা গঠিত, এই পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু পরমাণুকে ভাঙলে তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। হ্যাঁ, উনি একটা কথা বলছিল পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলোর নাম হলো পরমাণু, এবং উনি বলছিল পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু আসলে পরমাণুকে ভাঙা যায়, ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, এটা হলো কথা। কিন্তু 2 নাম্বার যে পয়েন্ট, যে হ্যাঁ ভাই একই পদার্থের সকল পরমাণু তো একই রকম হবে, তাদের ভর, তাদের আকার, অন্যান্য সকল বৈশিষ্ট্য একই রকম হবে, তাহলে এটা কেন ভুল হবে? হ্যাঁ ভাইয়া এটাও ভুল। তখনই এটা ভুল প্রমাণিত হয়েছে যখন আমাদের আইসোটোপ আবিষ্কৃত হয়েছে। কি আবিষ্কৃত হয়েছে? আইসোটোপ। এখন কথা হলো আইসোটোপ আবিষ্কৃত হইলে এটা ভুল কিভাবে প্রমাণিত হয়েছে? দেখো খুবই সিম্পল হিসাব। আমি যদি তোমাকে বলি হাইড্রোজেনের 2টা পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সেম, আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা সেম হয় কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন, তাহলে তুমি বলো তো তাদের এই যে আকার, ভর, এই ভর কি দুইজনের সমান হয়েছে? অ্যান্সার হলো না, দুইজনের ভর আসলে সমান হয় নাই। তো একইভাবে তুমি অন্য যে কোনো একটা পরমাণু নিয়েও যদি চিন্তা করো, কার্বন হলো 6, 6, 12, 14, এই যে 2টা পরমাণুর মধ্যে সব কিছু আসলে সেম হয় নাই, তাদের ভরটা ডিফারেন্ট হয়ে গেছে। তাইলে আমরা বলবো যে 2 নাম্বার কথাটাও আসলে সত্য না। এবার আসো 3 নাম্বার কথা কি, ভিন্ন ভিন্ন পদার্থের আকার, ভর, সকল বৈশিষ্ট্য নাকি ভিন্ন ভিন্ন হবে। এইটা কিভাবে মিথ্যা? এইটা মিথ্যা প্রমাণিত হয়েছে আসলে আইসোবার আবিষ্কার হওয়ার পরে। কিসের পরে ভাইয়া? আইসোবার আবিষ্কার হওয়ার পরে। এখন একটু খেয়াল করো, আইসোবার মানে কি? আইসোবার মানে হলো যাদের ভর সংখ্যা সমান। যেমন দেখো আর্গন আর ক্যালসিয়াম, তারা তো ভিন্ন পরমাণু, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। 18 আর 20, কারো কোনো দ্বিমত নাই, এরা ভিন্ন পরমাণু। তবে খেয়াল করো আর্গনের ভর কিন্তু 40, ক্যালসিয়ামের ভরও কিন্তু 40। তো যখন তাদের ভর সংখ্যা সমান হয়ে গেল, তুমি একটু আগে কি বলছো যে তাদের আকার, ভর, সকল বৈশিষ্ট্য ভিন্ন হবে। কিন্তু না ভাইয়া, সকল বৈশিষ্ট্য ভিন্ন নাও হইতে পারে, কিছু কিছু বৈশিষ্ট্য কি হইতে পারে, সেমও হইতে পারে। ঠিক আছে, তো এই যে 3টা কথা উনি বলছে ডাল্টন পরমাণুবাদের মধ্যে, এই 3টা কথাই কি হইলো, ভুল প্রমাণিত হইলো। তবে মজার ব্যাপার হইলো এগুলো ভুল প্রমাণিত হইতে অনেক টাইম লাগছে, ধরেই ভুল প্রমাণিত হয় নাই, ধীরে ধীরে গবেষণা হয়েছে। উনি তো এই কথাগুলো বলছে কত 1803 সালে, আস্তে আস্তে অনেক টাইম লাগছে এগুলোকে ভুল প্রমাণ করতে। তবে উনি একজন অগ্রগণ্য ব্যক্তি, যিনি হলো মানুষকে ভাবতে শিখাইছে পরমাণু নিয়ে। এর আগে কেউ তো আসলে পরমাণু নিয়ে ভাবেই নেই। ঠিক আছে, তো এটা হলো আমাদের ইতিহাসের একটা অংশ, ডাল্টনের পরমাণুবাদ। আসো আমরা ইতিহাসের পরের অংশে যাই। তোমরা এগুলো কিন্তু লিখে ফেলবা, হ্যাঁ এগুলো অবশ্যই লিখে ফেলবা, স্লাইডের আশায় বসে থাকো না। যদি আমরা স্লাইডটা ট্রাই করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, বাট স্লাইডের চাইতে তোমার খাতায় যাতে সবগুলা জিনিস থাকে। ওকে, এবার আসো ভাইয়া পরের ঘটনাতে। পরের ঘটনাটা হলো আসলে 1897 সালে। 1897 সালে একজন বিজ্ঞানী, তার নাম হলো জে থমসন। হ্যাঁ, জে থমসন, উনি ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে, ক্যাথোড রশ্মি পরীক্ষা করছে। এই ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে উনি কি করছে জানো? উনি ইলেকট্রন আবিষ্কার করে ফেলছে। ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে উনি ইলেকট্রন আবিষ্কার করছে, ভুলে ধরো ইলেকট্রন আবিষ্কার করে ফেলছে। তো ওনার ইলেকট্রন আবিষ্কার আসলে সর্বপ্রথম প্রশ্নবিদ্ধ করছে কাকে? ডাল্টনকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ ডাল্টন কি বলছিল? ডাল্টন বলছিল যে হ্যাঁ পরমাণুকে তো ভাঙা যায় না, পরমাণু একদম নিরবিচ্ছিন্ন
এই তো অনেক কথা বলছিল, কিন্তু এখন যখনই থমসন ইলেকট্রন আবিষ্কার করলো তখন আমাদের ডাল্টন সর্বপ্রথম ভুল প্রমাণিত হলো। এখন ডাল্টন অনেক বড় সেলিব্রিটি ছিল, যদিও ততদিন মারা গেছে, তো তাও তো সেলিব্রিটি মানুষ, তাকে যখন কেউ ভুল প্রমাণিত করলো তখন কি হয়েছে, তখন হলো থমসন ব্যাপক লেভেলের সেলিব্রিটি হয়ে গেছে। তো সেলিব্রিটি হওয়ার মাধ্যমে উনি চিন্তা করলো, ওকে ব্রো, আমি এবার একটা পরমাণু মডেল দিই। এই চিন্তা থেকে 1898 সালে, হ্যাঁ 1898 সালে থমসন কিন্তু পরমাণু মডেল দিয়ে বসছে, পরমাণু মডেল দিয়ে বসছে। এখন একটা জিনিস তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করি, সর্বপ্রথম পরমাণু মডেল আসলে কোনটা? সর্বপ্রথম পরমাণু মডেল কিন্তু থমসনের এই মডেলটাই সর্বপ্রথম পরমাণু মডেল। কেন? দেখো, তোমাদের বইতে রাদারফোর্ড দিয়ে আলোচনা শুরু করছে, কিন্তু কেউ একবারও বলে নাই যে রাদারফোর্ডের মডেলটাই সর্বপ্রথম পরমাণু মডেল। কারণ রাদারফোর্ড মডেল দিয়েছিল 1911 সালে, বাট থমসন মডেল দিয়েছিল 1898 সালে। তো এই হিসেবে কিন্তু থমসনের মডেলটাই সর্বপ্রথম মডেল। কেউ আবার ডাল্টনেরটা বইল না, কারণ ডাল্টন কিন্তু কোনো মডেল দেয় নাই। ডাল্টন হলো পরমাণু মতবাদ দিয়েছিলেন, যেটাকে আমরা পরমাণুবাদ বলি। মডেল একটা ডিফারেন্ট জিনিস। মডেল হলো যে পরমাণু দেখতে কেমন হবে এটার একটা কনসেপ্ট দেয়াটা হলো মডেল। পরমাণু দেখতে কেমন হইতে পারে এটাকে আমরা বলতে পারি মডেল। এখন তাইলে ভাই একটু খেয়াল করো, এই যে 1898 সালে উনি যে মডেলটা দিয়েছিল, ওই মডেলে উনি কি কি বলছিল? ওই মডেলটা খুবই সিম্পল, পৃথিবীর সবচেয়ে সহজ মডেল ছিল। ওই মডেলের 1 নাম্বার কথা হলো পরমাণু একটি ধনাত্মক চার্জের গোলক। এখন দেখো, এই যে আমি এখানে ধরো একটা গোলক আঁকছি, গোলক মানে কি? গোলক মানে হলো ফুটবল, গোলক মানে হলো ফুটবল, গোলগাল একটা জিনিস। তো চাইলেও তো আমি এখানে আঁকতে পারবো না, এটা তো 2D, আর গোলক হলো 3D। তো আমি একটা বৃত্তের মতো করে ধরো আঁকলাম। উনি কি বলছে যে এটা হলো একটা ধনাত্মক চার্জের গোলক, তার মানে এই যে পুরা পরমাণুটা আছে এটা হলো ধনাত্মক চার্জ, ঠিক আছে? এটা হলো কি ধনাত্মক চার্জ। তখন কিন্তু প্রোটন সম্পর্কে আইডিয়া ছিল না, বা পরমাণুর মধ্যে যে প্রোটন থাকে এটা তো তারা জানতো না। তো উনি বলল যে পরমাণু হলো একটা ধনাত্মক চার্জের গোলক, এবং 2 নম্বর পয়েন্ট, এর মাঝে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন গ্রথিত থাকে। গ্রথিত থাকা মানে কি? গ্রথিত থাকা মানে গেঁথে থাকে। তার মানে ইলেকট্রনগুলা এর মধ্যে মধ্যে গেঁথে থাকে। ইলেকট্রন তো উনি আবিষ্কার করছে, হ্যাঁ, এটা তো উনি বলতেই হবে, নাইলে ইলেকট্রনকে আসলে, ইলেকট্রন ছাড়া তো মডেল হবে না। তখন ইলেকট্রন আবিষ্কৃত হয়ে গেছে যে হ্যাঁ ইলেকট্রনগুলো এভাবে মাঝে মাঝে কি থাকে, গ্রথিত অবস্থায় থাকে। এটা গেল 2 নম্বর কথা। এবং 3 নম্বর কথা উনি বলছে পরমাণু সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ মানে কি ভাইয়া বলো তো? চার্জ নিরপেক্ষ মানে হলো এখানে টোটাল যে পজিটিভ চার্জ আছে ওইটা কিসের সমান? ওইটা হলো ইলেকট্রনের চার্জের সমান। তাইলে আমরা বলতে পারি পরমাণু চার্জ নিরপেক্ষ দ্বারা বোঝানো হচ্ছে যে অ্যামাউন্ট অফ যে পজিটিভ চার্জ, হ্যাঁ, অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ, অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, অথবা তুমি বলতে পারো অ্যামাউন্ট অফ ইলেকট্রনের চার্জ, ঠিক আছে? এটা হলো পরমাণু সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ, মানে টোটাল পরমাণুটার কোনো চার্জ নাই। এইটা হলো আমাদের 98 সালে দেয়া সর্বপ্রথম পরমাণু মডেল। তো তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো, এটা পরীক্ষায় কোনো রিটেন আকারে আসবে না, এটা আসবে কি MCQ আকারে আসতে পারে। বিভিন্ন অ্যাডমিশনে আসে সর্বপ্রথম মডেল কোনটা, অমুক কোনটা, তমুক কোনটা, এটা কিন্তু এখান থেকে আসে। ওকে ভাইয়া, এখন এই মডেলটা যখন উনি মানুষকে বুঝাইতে গেল যে হ্যাঁ ভাই এই তো পরমাণু, এই তো এই সেই, এমনি এমনি ইলেকট্রন থাকে, এমনি পুরো চার্জটা পজিটিভ থাকে, মানুষ ধরো বুঝতে চাচ্ছিল না, বুঝে না যে পরমাণু দেখতে আবার কেমন হবে। তখন উনি মানুষকে বোঝানোর জন্য কিছু উদাহরণ ইউজ করছিল, যেমন উনি তরমুজকে ইউজ করছিল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থমসনের মডেল, যে উনি এই তরমুজের যে লাল অংশ আছে এটার সাথে পজিটিভ চার্জকে তুলনা করছে, এবং তরমুজের মধ্যে যে বিচিগুলো আছে ওগুলোকে উনি ইলেকট্রনের সাথে কম্পেয়ার করছে। তাহলে টোটাল ইলেকট্রনটাকে দেখতে উনি বলতে চাচ্ছে ইলেকট্রন দেখতে তরমুজের মতো। ইলেকট্রন দেখতে কিসের মতো? তরমুজের মতো। এজন্য কিন্তু ওনার এই মডেলটার আরেকটা নাম হলো তরমুজ মডেল। ওনার মডেলটার নাম কি ভাইয়া? ওনার মডেলটার নাম হলো তরমুজ মডেল। এবার আসো তো ভাইয়া, যখন অনেক মানুষ তরমুজ মডেলও বুঝতেছিল না, তখন হলো উনি এরকম পুডিং একটা নিয়ে আসছে, হ্যাঁ, যে দেখো আমরা যে এরকম একটা পুডিং বা কেকের কথা চিন্তা করি, ওইটা কী থাকে, যে এইভাবে বিভিন্ন ছোট ছোট পাম ফলগুলো কি থাকে, ছড়ানো ছিটানো থাকে একটা কেকের উপর। এই যে এখানে দেখো আমরা তুলনা করছি। এই হিসাবে এই মডেলটার আরেকটা নাম হলো প্লাম পুডিং মডেল। কি মডেল ভাইয়া? প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল, এটা হলো আরেকটা নাম।
তাহলে এই মডেলটা আমরা দুইটা নাম পাইছি, সর্বপ্রথম পরমাণু মডেলের তরমুজ মডেল এবং প্লাম পুডিং মডেল। এক একজন এক এক নামে ডাকে, এটা একটু মাথায় রাখবা। আর এই চিত্রগুলো একটু মাথায় রাখবা যে আসলে উনি ইলেকট্রনকে ব্যাখ্যা করার জন্য তরমুজ এবং প্লাম পুডিং এদেরকে ইউজ করছিল, ঠিক আছে? তরমুজ এবং প্লাম পুডিং এদেরকে উনি ইউজ করছিল। ওকে, এই ঠান্ডা লাগতেছে খুব, দাঁড়াও একটু সেট করে নিই। ওকে, ওকে, আসো আমরা পরবর্তী আলোচনায় যাই। এখন আমরা কোথায় আছি? আমরা ডাল্টনের মতবাদ 1803 সালেরটা পড়ে আমরা এখন আসি হলো 1898 সালে, যেখানে হলো ডাল্টন যে থমসন একটা মডেল দিছে। এখন একটা কনফিউশনের জায়গা তোমাদের ক্লিয়ার করি। তোমরা কনফিউশনে পড়বা, কখনো জিজ্ঞেস করবে ইলেকট্রন আবিষ্কার হয়েছে কত সালে, কখনো জিজ্ঞেস করা হবে মডেল দিয়েছে কত সালে। দুইটা কিন্তু ভিন্ন সাল, দুইটার মধ্যে গুলানো যাবে না, দুইটা আলাদা আলাদা রাখতে হবে, দুইটার মধ্যে কেউ গুলাবা না, ঠিক আছে? এবার আসো ভাইয়া আমরা পরবর্তী আলোচনায় যাই। পরবর্তী আলোচনার সাল হলো রাদারফোর্ডের পরীক্ষণ। তোমরা জানো যে ভাইয়া রাদারফোর্ড 1911 সালে 1911 সাল উনি হলো কি করছে ভাইয়া, উনি হুট করে ভুলে আলফা কণা আবিষ্কার করে ফেলছে, ঠিক আছে? আলফা কণা উনি আবিষ্কার করে ফেলছে। এখন আলফা কণা আবিষ্কার করে তো সে ধরো ব্যাপক খুশি যে ইয়ো ব্রো আলফা কণা বানাই ফেলছে, সেই একটা জিনিস সবাই যায় ধরো ঘরে ঘরে বলতেছে এই ব্রো আমরা আলফা কণা বানাইছি। তো যখনই কাউরে বলে যে ভাই আলফা কণা তো বানাইলেন, আলফা কণা কী, তখন উনি মানুষকে বোঝায় যে দেখো ভাইয়া আলফা কণা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস মানে কি? হিলিয়ামের তো এমনি স্বাভাবিকভাবে যখন হিলিয়াম পরমাণু থাকে ওর দুইটা ইলেকট্রন থাকে, তখন আমরা লিখি হিলিয়াম। আর যখন দুইটা ইলেকট্রন চলে যায় তখন এটাকে আমরা কি বলি, হিলিয়াম 2+। চার্জ যেহেতু চলে গেছে, এটার পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4। ভর সংখ্যা কিন্তু কমবে না, পারমাণবিক সংখ্যাও কিন্তু কমবে না, কারণ ইলেকট্রন গেলে দুইটার একটাও কমে না। তো উনি সবাইকে বোঝাচ্ছিল যে হ্যাঁ আলফা কণা হলো একটা হিলিয়াম নিউক্লিয়াস, এটা তেজস্ক্রিয় পদার্থ থেকে বের হয়, এই হয় সেই হয়, অনেক কিছু ধরো উনি বুঝাচ্ছে সবাইকে। আলফা কণার সংজ্ঞাটা তোমরা একটু দেখবা, এটা ইজি, ওই হিলিয়াম নিউক্লিয়াস দিয়েই সংজ্ঞাটা দেয়া, এটা আসে পরীক্ষায়। তো ধরো উনি সবাইকে বুঝাইলো যে আলফা কণা এটা সেটা অনেক কিছু। তারপরে মানুষের দ্বিতীয় কোশ্চেন কি থাকে? মানুষের দ্বিতীয় কোশ্চেন থাকে ভাই আলফা কণা তো বানাইলেন এত আনন্দ করে, বলেন তো ভাই আলফা কণা দিয়ে কী করে? এটা বললে উনি চুপ হয়ে যায়, যে আসলে ততদিনে উনি জানতোই না আলফা কণার আসলে ইউজেসটা কি বা আলফা কণা দিয়ে কী করে। তো এটা যখন উনি জানে না, তখন উনি ধরো ঘরে বসে বসে মন খারাপ করে বসে আছে, একবার আলফা কণা এদিকে মারে একবার এদিকে মারে, কী করবে? আলফা কণার কোনো ইউজেস উনি নিজেই খুঁজে পাচ্ছিল না। তখন উনি একদিন চিন্তা করলো, আচ্ছা এই আলফা কণা দিয়ে যে থমসনের মডেলটা একটু চেক করা যাক, যে থমসন ভাই তো একটা মডেল দিছে তরমুজ মডেল, ওই তরমুজের মতো কিনা পরমাণু, এটা আমি একটু চেক করি। এটা চেক করার জন্য উনি একটা সেট বানাইছে, ঠিক আছে? সেট যেটাকে আমরা পরীক্ষণের উপকরণ বলতে পারি, সেট এই সেট মধ্যে উনি কী কী রাখছে দেখো, এখানে আমি সেট টোটাল একটা ছবি অনলাইন থেকে নিয়ে দিয়ে রাখছি। উনি হলো এরকম একটা প্রথমে পর্দা নিছেন, ছবিতে আশা করি বোঝা যাচ্ছে, এটা এরকম রিংয়ের মতো একটা পর্দা, রিংয়ের মতো একটা পর্দা, জাস্ট অল্প একটু জায়গায় ফাঁকা আছে। তো এই পর্দাটা কিসের তৈরি ভাই? এই পর্দাটা আমরা সবাই জানি যে এটা হলো জিঙ্ক সালফাইডের তৈরি একটা পর্দা। হ্যাঁ, কিসের তৈরি? জিঙ্ক সালফাইডের তৈরি একটা পর্দা। তো জিঙ্ক সালফাইডের পর্দা কেন নিল? কাপড়ের পর্দা না নিয়ে উনি জিঙ্ক সালফাইডের পর্দা কেন নিল? এটা একটা কারণ আছে। কারণটা হলো দেখো, আলফা কণা কিন্তু খালি চোখে দেখা যায় না। তুমি যদি আমার দিকে আলফা কণা মারো আমি দেখতে পাবো না, তুমিও দেখতে পাবো না, আলফা কণা দেখা যায় না। তো আলফা কণা দেখার উনি একটা ব্যবস্থা করলো। জিঙ্ক সালফাইডের মধ্যে প্রতিপ্রভা নামে একটা গুণ আছে। প্রতিপ্রভা মানে কি, ধরো কেউ যদি এখানে এসে আলফা কণা যদি অ্যাটাক করে, আঘাত করে, তাহলে এখানে ধরো একটা আলো জ্বলে উঠবে, আলো জ্বলে উঠবে। তাহলে এখন কি হচ্ছে, এখানে আলফা কণা আঘাত করতেছে, এখানে একটু আলো জ্বলে উঠতেছে, তাই তো আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে আলফা কণা আছে। হ্যাঁ, তো এজন্য উনি জিঙ্ক সালফাইড ইউজ করছে যাতে বুঝতে পারে যে আলফা কণা এখানে আঘাত করছে। তো এখানে ইংলিশে ওই কথাগুলোই লেখা আছে, তোমরা একটু পড়লেই বুঝবা যে লুমিনেসেন্ট স্ক্রিন টু ডিটেক্ট স্ক্যাটার্ড আলফা পার্টিকেলস। আলফা পার্টিকেলকে ডিটেক্ট করার জন্য উনি জিঙ্ক সালফাইডের এই পর্দাটা ইউজ করছে, ঠিক আছে? তাইলে আমাদের পরীক্ষার উপকরণ কি ছিল? পরীক্ষার উপকরণ 1 নম্বরে ছিল জিঙ্ক সালফাইডের পর্দা। আচ্ছা, তারপরে উনি কি করছে, উনি এটার মধ্যে একটা হলো পাতলা, খুবই পাতলা একটা স্বর্ণপাত ইউজ করছে, খুবই পাতলা একটা স্বর্ণপাত উনি ইউজ করছে। এই স্বর্ণপাতটার পুরুত্ব কত ছিল জানো? এটার পুরুত্ব ছিল 0.00004 সেন্টিমিটার, মানে 4টা জিরো
তারপরে একটা 4 সেন্টিমিটার, এতটাই পাতলা একটা পর্দা উনি ইউজ করছে। তার মানে আমরা বলবো যে এখানে উনি স্বর্ণপাত ইউজ করছে বা স্বর্ণের পর্দা ইউজ করছে, খুবই পাতলা একটা পাত। কত বলছি? 0.1, 2, 3, 4, 4 সেন্টিমিটার। এক এক বইতে এক এক রকম, কোনো বইতে 3টা শূন্য দেয়া আছে, ব্যাপার না, 4টা শূন্যটা মনে রাখো, এই একটা মনে রাখলেই হবে। তো যাই হোক, এটা গেল। তারপর 3 নম্বরে উনি কি ইউজ করছে? উনি আলফাগনা ইউজ করছে। অবশ্য আলফাগনা মারবে। এখন আলফাগনা আসলে কই থেকে যাবে? আলফাগনা তো আর ঘরে ঘরে পাওয়া যায় না। আলফাগনা হলো রেডিয়াম থেকে বের হয় বা কোনো একটা তেজস্ক্রিয় মৌল থেকে বের হয়, এই জন্য উনি আসলে রেডিয়াম ধরো মৌলটা রাখছে। অ্যান্ড হলো উনি একটা এখানে মেশিন সেট আপ দিছে যাতে আলফাগনাটা উনি ঠিকভাবে মারতে পারে, কন্ট্রোল করতে পারে। সো আমরা বলতে পারি যে উনি একটা মেশিন নিছে। এটা নট সো মাচ ইম্পর্টেন্ট এলিমেন্টস। প্রথম 3টা এলিমেন্টস আসলে আমাদের ইম্পর্টেন্ট, এই 3টা একটু মনে রাখতে হবে। তাহলে উনি টোটাল এই যে একটা সেট আপ দিল, সেট আপ দেওয়ার পরে উনি আলফাগনা মারতে লাগলো। আলফাগনা মেরে উনি কি দেখতে পাইছে? কি দেখতে পাইছে দেখো, এখানেও এই জিনিসগুলো দেখানো আছে যে বেশিরভাগ আলফাগনা আসলে সোজা সোজা চলে গেছে, বেশিরভাগ সোজা চলে গেছে। কিছু কিছু আলফাগনা বেঁকে গেছে, 19-এ তোমরা পড়ছো। আবার 20,000-এ একটা কণা গেছে, ধাক্কা খেয়ে আবার ব্যাক চলে আসছে। তো এগুলাকে বলা হয় পর্যবেক্ষণ। সেটআপের পরে আমরা যদি একটু দেখি রাদারফোর্ডের পর্যবেক্ষণ, তো উনি কী কী পর্যবেক্ষণ করছিল, পর্যবেক্ষণগুলো একটু দেখো, তারপর লিখতে থাকো। অধিকাংশ মানে 99% আলফা কণা তাদের গতিপথ হতে না বেঁকে সোনার পাতকে ভেদ করে তারা চলে যায় এবং জিঙ্ক সালফারের পর্দাকে দীপ্তিময় বা আলোকিত করে তোলে। তার মানে তোমার যে স্বর্ণের পাত ছিল ওইটা মানে হুদাই এটা দিছে এমনি দিছে সোজা চলে যাচ্ছে, আলফাগনা কেউ বাধা দিতে পারতেছে না। এটা হলো প্রথম পর্যবেক্ষণ এবং 99% আলফাগনা এভাবে চলে যাচ্ছে। এবার 2 নম্বরে বলছে অল্প সংখ্যক আলফাগনা তাদের গতিপথ হতে বেঁকে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি এখানে একটা চিত্র এঁকে বোঝার চেষ্টা করি যে ধরো এইগুলা হলো স্বর্ণের সেই পাতলা পর্দার মধ্যে থাকা নিউক্লিয়াস। তো কি হয়েছে, উনি দেখতে পেল যে ভাই বেশিরভাগ আলফাগনা কাউকে পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, কাউকে পাত্তাই দিচ্ছে না, ওরা সোজা সোজা চলে যাচ্ছে। 99% আলফাগনা চলে যাচ্ছে। তবে কিছু কিছু অল্প কিছু সংখ্যক আলফাগনা তারা মারার পরে দেখা গেছে তারা পথ বাঁকাই ফেলছে। পথ যে তারা বাঁকাই ফেলে কেমনে বুঝে যে তাদেরকে এই সোজা মারলো, আলো জ্বলার কথা এখানে কিন্তু আলো জ্বলতেছে এখানে, তার মানে তারা পথ বাঁকাই ফেলছে। ঠিক আছে, কিছু আলফাকণা পথ বাঁকাই ফেলছে। এবার আসো 3 নম্বরে, খুবই অল্প সংখ্যক আলফাকণা মানে 20,000-এর মধ্যে একটি তাদের মূল গতিপথে সরাসরি ব্যাক করে। তো এখানে হয়েছে কি, উনি মারছে, মারার পর দেখে যে এই আলফাকণার কোথাও কোনো আলো জ্বলে নাই। আলো জ্বলে নাই মানে কি, মানে ধরো এই যে জিঙ্ক সালফেটের যে পর্দাটা আছে এখানে তো আলো জ্বলার কথা, প্রত্যেকে যায় যখন আঘাত করে তখন তো আলো জ্বলে, কিন্তু এ গেছে কোনো হুঁশ নেই। তাহলে কি করছে, আসলে যেই পথে গেছে ওই একই পথে ও হইলো ব্যাক করছে, এই কারণে ও সোজাসুজি উল্টাভাবে ফিরে আসে। তাহলে এখানে 3 ধরনের কণাকে উনি দেখতে পাইছে, কেউ কেউ ঠিক সোজা চলে যায়, কেউ একটু বেঁকে যায়, আর কেউ গেছে আবার ব্যাক চলে আসে উল্টাভাবে। এই 3 ধরনের পর্যবেক্ষণ উনি দেখছে ওনার টেস্ট থেকে, এবং এগুলো দেখে উনি একটা পরমাণু মডেল দিবেন বলে ঠিক করছেন। কি দিবেন? একটা পরমাণু মডেল দিবেন বলে ঠিক করছেন। এখন দেখো তারপরে রাদারফোর্ড কি মডেলটা দিল, এই মডেলটা তো আমরা 9-10 একবার পড়ছি, এখন আসলে আমরা এটা আরেকবার একটু পড়ি। ঠিক আছে, একটু মনে কেটে গেছে স্লাইডে, স্লাইড বানানোর সময় খেয়াল করিনি। আচ্ছা দেখো, প্যারা নেই। ওনার পরমাণু মডেলের প্রথম কথা কি ছিল? ওনার পরমাণু মডেলের প্রথম কথা হলো ভাই, পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা কিন্তু ফাঁকা। অ্যান্ড এটা ট্রু ভাই, ফাঁকা না হইলে ইলেকট্রন মারলাম ইলেকট্রন চলে গেল, ইলেকট্রনকে মানে সরি আলফাগোনা মারলাম চলে গেল, কেউ বাধা দিল না, তার মানে অবশ্যই বেশিরভাগ জায়গা কি ফাঁকা রয়ে গেছে। তারপরে বলা হয়েছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত ভারী নিউক্লিয়াস রয়েছে। এই যে তুমি দেখো নিউক্লিয়াস নিয়ে কিন্তু এর আগে কেউ কোনো কনসেপ্ট দেয় নাই, বাট উনি সর্বপ্রথম যেহেতু নিউক্লিয়াস নিয়ে কথা বলছে এজন্য উনি হলো নিউক্লিয়াসের আবিষ্কারক। উনি কিসের আবিষ্কারক? নিউক্লিয়াসের আবিষ্কারক। এখন আমাদের কিছু বইতে একটা ভুল দেয়া আছে, ভুলটা কি? ভুলটা হলো এই রাদারফোর্ডকে অনেকে প্রোটনের আবিষ্কারক বলে। আচ্ছা ভাইয়া, প্রোটন জিনিসটা তো আর নিউক্লিয়াস তো দুইটা এক জিনিস না। এটা ট্রু, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, বাট প্রোটন আর নিউক্লিয়াস তো এক জিনিস না। তো এই জন্য মনে রাখবা
রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছে, বাট প্রোটন আবিষ্কার করছে ই গোল্ডস্টেইনার। কে ভাই? ই গোল্ডস্টেইনার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে প্রোটনের আবিষ্কারক হলো ই গোল্ডস্টেইনার। তো যাই হোক, 2 নাম্বার কথা। এখন 2 নাম্বার কথার মধ্যে একটা মজার ব্যাপার আছে, তুমি একটু খেয়াল করো। উনি তো দেখছে মাত্র 3টা ঘটনা, যে 3টা ঘটনা আমরাও দেখছি, মানে আমরা জানি অলরেডি। তো প্রথম ঘটনার আঙ্গিকে কেউ একজন বলল পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, কারণ ইলেকট্রনগুলো সোজা সোজা চলে গেছে, এটা বলতে পারছে। কিন্তু দ্বিতীয়টা উনি কিভাবে বলছে যে পরমাণুর মধ্যে, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ যুক্ত, এই যে ধনাত্মক উনি কিভাবে বলছে, আর এরা যে ভারী কণা উনি এটা কিভাবে বুঝছে, এটা হলো খুব ইম্পর্টেন্ট, যে উনি কীভাবে বুঝলো ধনাত্মক এবং কিভাবে বুঝলো তারা ভারী। তো এটা বোঝার জন্য আসলে খুব বেশি প্যারা নেওয়া লাগে না। তুমি একটু চিন্তা করো, এখানে এই যে নিউক্লিয়াসটা আছে, তুমি একটা আলফা কণাকে মারছো, মারার পরে আলফা কণাটা বেঁকে গেছে। এই বেঁকে যাওয়ার আসলে কারণ কি? দেখো, এইখানে তো তুমি মারছো আলফা কণা যেটা পজিটিভ চার্জ যুক্ত। তোমার নিউক্লিয়াস যদি পজিটিভ না হইতো, নেগেটিভ যদি হইতো, ধরো নিউক্লিয়াসটা নেগেটিভ, ধরো নেগেটিভ, তাইলে কি হইতো? তাইলে তো একে দূরে ঠেলে দিত না, একে কাছে টেনে নিত, বুকে টেনে নিত যে আসো বন্ধু আসো। কিন্তু যেহেতু তাদের চার্জ আসলে বিপরীত ধর্মী না, এও পজিটিভ এও পজিটিভ, এই কারণেই তারা বিকর্ষণ করছে। তো এজন্যই আসলে রাদারফোর্ড বলতে পারছে যে আসলে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, নাইলে বিকর্ষণ করতো না। এটা হচ্ছিল মেন কথা। এবার আসো ভারী, যে এইটা আসলে উনি কীভাবে বুঝলো, উনি ভারী এই কথাটা কীভাবে বুঝলো? এটা বোঝা খুবই সিম্পল। উনি চিন্তা করলো, দেখো এটা যদি নিউক্লিয়াস হয়, আমি যখন একটা আলফা কণাকে মারলাম, সরাসরি গিয়ে আঘাত করলো, এর ভর যদি কম হইতো তাহলে কি হইতো? এটা একদিকে চলে যাইতো, এটা আরেক দিকে চলে যেত, দুইজন দুই দিকে চলে যেত, আলফা কণা একদিকে গেছে, নিউক্লিয়াস আরেক দিকে গেছে। কিন্তু এটা হয় নাই। হইছে কি? হইল যে ভাই একে তো সরাইতে পারলই না, এ তো এদিকে গেলই না, বরং আমাদের যে আলফা কণা গেছে ওকে ধাক্কায় উল্টা দিকে পাঠাই দিছে। এই কেউ একজন দাঁড়ায় আছে, ধরো আমি দাঁড়ায় আছি, পিচ্ছি একটা বাচ্চা এসে যদি আমাকে ধাক্কা দেয়, আমি কি এভাবে সরে যাব? না, আমি যদি এমনি দাঁড়াই থাকি, যেহেতু মোটা সোটা মানুষ আছে, আমি পিচ্ছি এসে যদি আমাকে ধাক্কা দেয়, পিচ্ছি নিজেই আবার হলো উল্টা দিকে ব্যাক চলে যাবে, কারণ আমার ভর অনেক বেশি, ওর ভর অনেক কম, ওই ভর দিয়ে আমাকে নাড়াইতে পারবে না। অথবা তুমি চিন্তা করতে পারো, একটা ট্রাক দাঁড়ায় আছে, কোনো বাইক যদি গিয়ে ওইখানে ধাক্কা দেয়, ওই ট্রাক সরে যাবে না, কি হবে? বাইক উল্টা পিছনের দিকে ব্যাক আসবে। এটা হলো মেন কথা। তো যাই হোক, এই জন্য উনি বুঝতে পারছে যে এটা খুবই ভারী, এই কারণে আলফা কণাগুলা উল্টা দিকে ব্যাক আসছে। এবার আসলে দেখো 3 নাম্বার কথা কি, পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অতি ক্ষুদ্র। ওকে, এটা আমরা মেনে নিলাম যে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অতি ক্ষুদ্র। তবে কদ্দুর ক্ষুদ্র এটা একটু মাথায় রাখো। কদ্দুর ক্ষুদ্র যদি আমি এটা তোমাকে একটু বলতে চাই, একটা স্লাইড এড করি। ও সুখে না, ধরো এটা হলো আমাদের নিউক্লিয়াস আর এটা হলো আমাদের পরমাণু। একটা পরমাণুর সাইজ এটা কিন্তু 10⁻10 মিটার ব্যাস, 10⁻10 মিটার। আর একটা নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻15 মিটার। তার মানে তুমি একটু দেখো তাদের মধ্যে ব্যবধান আসলে কতদূর। তাদের মধ্যে ব্যবধান হলো 10⁵ গুণ বড় একজন আরেকজনের। 10⁵ গুণ বড় মানে কি? 10⁵কে আমরা সংখ্যায় কনভার্ট করলে এটা হবে 1 লাখ। তার মানে নিউক্লিয়াসের চাইতে পরমাণু 1 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 1 লক্ষ গুণ বড়। এই 1 লক্ষ গুণ বড় হওয়ার কারণে আমরা বলছি যে নিউক্লিয়াস আসলে অনেক ছোট, অনেক ছোট। এবং তোমার মনে হইতে পারে ভাই 1 লাখ গুণ বড় আর কতটুকু বড়? তবে 1 লাখ গুণ বড় মানে হলো, ধরো তুমি যদি ঢাকা শহরটাকে একটা পরমাণু ধরো, তাইলে একটা ফুটবল, বড় সাইজের একটা ফুটবল, এটা হলো একটা নিউক্লিয়াস। তার মানে বুঝতেছো যে ঢাকার তুলনায় একটা ফুটবল হলো নিউক্লিয়াস। তার মানে পরমাণু বিশাল বড়, পরমাণু কিন্তু বিশাল বড়। এই এতটাই বড় যে তুমি চাইলেও এটাকে ওইভাবে নেগলেক্ট করতে পারো না। কিন্তু আমরা ছোটোবেলায় কী ভাবতাম যে এটা মনে হয় নিউক্লিয়াস আর এটা মনে হয় পরমাণু, খুব কাছাকাছি লেভেলের। না, বিশাল ব্যবধান তাদের মধ্যে, 1 লাখ গুণ বড়। তবে সব পরমাণু 1 লাখ গুণ বড় হয় না, তারা 10,000 থেকে শুরু করে 1 লাখ গুণ বড় হয়ে থাকে। ঠিক আছে, 10,000 থেকে শুরু করে 1 লাখ গুণ পর্যন্ত বড় থাকে। কেউ একটু ছোট, কেউ একটু বড়, ওই হিসেবে 10,000 থেকে শুরু হবে। তো যাই হোক, 3 নম্বর পয়েন্ট আসলে এটা নিয়েই ছিল যে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অতি ক্ষুদ্র। এবার আসো 4 নাম্বার, ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের চারদিকে সৌরজগতের গ্রহের ন্যায় ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে সৌরজগতের গ্রহের ন্যায় ঘুরতে থাকে। এটা বলার কারণেই রাদারফোর্ডের মডেলের আরেকটা নাম কি হয়েছে?
রাদারফোর্ড মডেলের আরেকটা নাম হলো সৌর মডেল। হ্যাঁ, সৌর মডেল। যে উনি কি বলছে, এই যে এই মডেলটা ছিল এরকম যে এখানে হলো নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলা এইভাবে সৌরজগতের গ্রহের ন্যায় ঘুরতে থাকে বিভিন্ন দিকে, এটাই উনি বলছে। ওকে, এরপর বলছে পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে সতত ঘূর্ণায়মান ইলেকট্রন সময়ের উপরে দু প্রকার বল কার্যকর হয়। একটি হলো নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিদ্যমান স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, অপরটি হলো ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্রবিমুখী বল। এই দুই প্রকার বলের মান পরস্পর সমান ও বিপরীতমুখী। আচ্ছা, এই কথাটা আমাদের বইতে দেয়া থাকে না, কিন্তু এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। কথাটা কি বলছে আমি তোমাকে একটু বুঝাই। হ্যাঁ, তোমরা লেখা দেখে নিও, আমি একটু বুঝাই। উনি বলছে এই যে একটা, যদি এটা আমাদের একটা কি হয়, পরমাণু হয় আর এটা একটা নিউক্লিয়াস হয়, এই পরমাণুতে যে ইলেকট্রনটা ঘুরতেছে, যে ইলেকট্রনটা আমাদের ঘুরতেছে, এই ইলেকট্রনের উপর দুই প্রকারের বল থাকে। কয় প্রকারের বল থাকে? দুই প্রকারের বল থাকে। এক প্রকারের বল হইল নিউক্লিয়াসের দিকে কাজ করে। কোন দিকে কাজ করে? নিউক্লিয়াসের দিকে কাজ করে। এবং আরেক প্রকারের বল হইল এই স্পর্শক বরাবর বাইরের দিকে কাজ করে। তোমরা হয়তো যদি ঘূর্ণন গতি কেউ পড়ে থাকো, তোমরা জানবা যে যে কোনো ঘূর্ণায়মান দুইটা বস্তু, ঘূর্ণায়মান একটা বস্তুর উপর দুইটা বল কাজ করে। একটা হলো কি, একটা হলো এই যে ইলেকট্রন যেহেতু নেগেটিভ আর নিউক্লিয়াস যেহেতু পজিটিভ, এই দুইটার মধ্যে একটা বল আছে, এটাকে হলো আমরা বলতে পারি আকর্ষণ বল, বা আকর্ষণ বল না বলে এটা যেটা নাম কেন্দ্রমুখী বল বলা হয় এটাকে। হ্যাঁ, কেন্দ্রমুখী বল। আর যে বলটা ওর ঘূর্ণনের কারণে বাইরের দিকে চলে যাইতে যাচ্ছে, এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে, কেন্দ্র বিমুখী বল। একটা হলো কেন্দ্রমুখী বল আর একটা হলো কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বলকে এফসি দ্বারা প্রকাশ করা যায় আর কেন্দ্র বিমুখী বলকে এফই দ্বারা প্রকাশ করা যায়। দুইটা বল ওর উপর কাজ করে, কিন্তু ও এই দুইটা বলের যোগফল রূপে প্রত্যেক সময় বাইরে দিয়ে এভাবে ঘুরতে থাকে। তোমরা ভেক্টর যোগ পড়লে বুঝবা যে যদি এরকম হয় একটা বস্তুর উপর এভাবে দুইটা বল কাজ করে, তাহলে তাদের লব্ধি কিন্তু মাঝখান বরাবর হবে। তো এর উপর দুইটা বল যখন কাজ করে এর লব্ধি হয় এদিকে, আবার দুইটা কাজ করে লব্ধি এদিকে, এইভাবে করে ও বৃত্তাকার পথে সবসময় ঘুরতে থাকে। হ্যাঁ, তোমরা ফিজিক্সে এই জিনিসটা পড়বা, এটা নিয়ে আমি খুব বেশি পেঁচাবো না। জাস্ট মনে রাখবা দুইটা বল কাজ করে এবং দুইটা বল পরস্পর সমান হয়। পরস্পর সমান মানে কি? এফসি ইকুয়াল টু এফই, এই দুইটা বল পরস্পর সমান হয়। তো এখানে 3-4 লাইন ধরে আসলে সেই কথাটাই বলছে যে দুই প্রকারের বল কার্যকর হয়। একটা হলো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে বিদ্যমান স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ, দুইটা চার্জের মধ্যে কেন্দ্রমুখী বল। আর আরেকটা বল হলো কেন্দ্র বিমুখী বল। আর এই দুই প্রকার বলের মান পরস্পর সমান, কিন্তু তারা বিপরীতমুখী হয়। ওকে, আর 6 নম্বর কথা উনি আগে থেকে কপি করছে যে পরমাণু সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ, যেটা আমরা আসলে আগে থেকেই জানতাম। তো যাই হোক, আমরা কি জানলাম? আমরা জানলাম যে হ্যাঁ, পরমাণুর মধ্যে এই এই ঘটনাগুলো ঘটে। কার মতে? রাদারফোর্ডের মতে। রাদারফোর্ডের মতে। এবং ওনার এই মডেলটার নাম হলো কি? সৌর মডেল। এই মডেলটার নাম কি? সৌর মডেল। এখন আসো ভাইয়া, এটা লিখা হইলে একটু লিখবা। হ্যাঁ, তোমরা এগুলো একটু লিখবা। যদিও ডিরেক্ট তোমাকে ইন্টারমিডিয়েটে কেউ বলবে না যে তুমি রাদারফোর্ডের মডেলটা লিখো, বাট এখানে যে ইনফরমেশানগুলো দাগানো এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যেটা লিখছি, ওখানে যেটা লিখছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। খাতায় লেখা থাকলে মাথায় চলে আসবে আস্তে ধীরে। ওকে, এটা তো আমরা বুঝলাম। এবার আসো রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। তোমরা তো জানো যে রাদারফোর্ড মডেলের সবচেয়ে বড় একটা সীমাবদ্ধতা ছিল এই যে এই সীমাবদ্ধতাটা। হ্যাঁ, প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি ছিল ওইটা বলতেছে যে যদি কোনো একটা চার্জিত কণা সেটা যদি কন্টিনিউয়াসলি কী করতে থাকে? ঘুরতে থাকে, তাহলে এটা একটা শক্তি হারাইতে 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 একটা টাইমে কেন্দ্রে পতিত হবে। এবং এইভাবে কিন্তু উনি যে মডেলটা দিছিল, রাদারফোর্ড যে মডেলটা দিছিল, এই মডেলটা আসলে স্থায়িত্বই পায় না। তার মানে রাদারফোর্ড মডেল এই থিওরিটাকে স্যাটিসফাই করতে পারে নাই। এর মানে এমন না যে পরমাণু আসলে ভুল, পরমাণু ভুল না, বাট রাদারফোর্ড যে ওয়েতে বলছে ওই ওয়েটা ছিল ভুল। এই কারণেই হলো এই প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, এটা তোমরা 9-10-এ পড়ছো, এটা নিয়ে আর আমি খুব বেশি ঘেরাবো না। সীমাবদ্ধতাগুলো তোমরা একটু দেখবা, এটা হলো প্রধান সীমাবদ্ধতা ছিল। ওকে, এবার দেখো এরপরের কাহিনী। 1911 সালের পরে, 1911 সালে যখন রাদারফোর্ড মডেল দিল এবং মডেলটা আসলে ভুল প্রমাণিত হইল, তখন কিন্তু মনে মনে খুশি হয়েছে বোর।
কেন বোর কিন্তু রাদারফোর্ডের স্টুডেন্ট ছিল বা বলতে পারো যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিল। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বোর আসলে এরকম লেভেলের ক্রেডিট পায় নাই। তো বোর চিন্তা হলো ওকে যেহেতু আপনি ভুল প্রমাণ হয়েছে আপনার এটা, তাইলে আমার জন্য খুবই ভালো হয়েছে। সে তখন কি করলো, সে হলো কোয়ান্টাম থিওরি পড়া শুরু করলো, শিখা শুরু করলো, ঠিক আছে। এবং সে ম্যাক্সওয়েলের কাছে গিয়ে যখন পড়াশোনা করে সে দেখতে পেল যে ওকে ভাই আমি এবার শিখলাম। এবং সে এগুলো শিখে 1913 সালে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে, হ্যাঁ, কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করছে। তার মানে বোরের মডেলটার ভিত্তি কি ছিল? বোরের মডেলের ভিত্তি ছিল হলো কিন্তু কোয়ান্টাম মডেল, কোয়ান্টাম তত্ত্ব হলো বোরের মডেলের ভিত্তি। আর রাদারফোর্ড মডেলের ভিত্তি কি ছিল? কেউ যদি বলে রাদারফোর্ড মডেলের ভিত্তি কি, তাইলে রাদারফোর্ড মডেলের ভিত্তি কি হবে? রাদারফোর্ড মডেলের ভিত্তি হলো আলফা কণা পরীক্ষা। উনি যে আলফা কণা পরীক্ষা করছিল ওইটার উপর ভিত্তি করেই কিন্তু উনি মডেলটা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, বোরের মডেলে ফিরে আসি। বোরের মডেল হলো কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে তখন একটা পরিমার্জিত মডেল দিছিল বিজ্ঞানী নিলস বোর। ওকে, এখন দেখো, আচ্ছা এখানে লিখাই আছে এই লাইন, শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব। ওনার এখানে 3টা প্রস্তাব ছিল। একটা ছিল শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব। তো তোমরা 9-10-এ পড়ছো যে বোর বলছে দেখেন ইলেকট্রন যে নিজেদের মতো যেখানে ইচ্ছা সেখানে ঘুরবে, ব্যাপারটা তা না। ইলেকট্রন ঘোরার জন্য কিছু শক্তিস্তর ফিক্সড করা থাকে এবং ওই শক্তিস্তরগুলোকে এন দিয়ে প্রকাশ করা হয়। এনের মান 1, 2, 3, 4 করে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। এখন এনের মান কি হবে না? এন ইকুয়াল টু কখনো 0 হবে না। এবং এনের মান কি হবে না? এনের মান কখনো ভগ্নাংশ হবে না। এনের মান পূর্ণ সংখ্যায় হইতে হবে। এবং এগুলোর জন্য উনি আবার নাম দিছে, 1 এর জন্য কে, এল, এম, এন, এইভাবে কি বিভিন্ন নাম দিয়ে গেছে। এগুলো 9-10-এর ব্যাপার, যে ফিক্সড শক্তি স্তর, ওগুলো ওদের মধ্যেই ঘুরতে হবে, ইলেকট্রন এদের বাইরে ঘুরতে পারবে না, এই সেই টাইপের কথাবার্তা। তো যাই হোক, শক্তিস্তর সম্পর্কিত মতবাদ গেল ওনার, এটা ছিল 1 নম্বর মতবাদ। 2 নম্বর মতবাদ হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদে উনি বলছে কৌণিক ভরবেগ mvr = nh/2π, mvr = nh/2π। এখন একটা মজার ব্যাপার হলো, তোমরা যখন হাজারি স্যারের বইতে এটা পড়তে যাবা, হাজারি স্যার যে কৌণিক ভরবেগকে কেন mvr বলা হয় এইটা নিয়ে ব্যাখ্যা দিয়ে রাখছে। ভালো ব্যাখ্যা দেওয়া, ভালো জানা ভালো, তবে ওই ব্যাখ্যাটা উনি দিয়ে তোমাদের মাথাটা পাগল করে দিছে। কিভাবে? তোমরা যখন খুলবা তোমরা দেখবা যে লেখা অধিক জেনে নাও কিভাবে কৌণিক ভরবেগ আসছে। উনি ওমেগাকে নিয়ে আসছে, তারপরে উনি হলো আই, যেটাকে কি যেন বলে জড়তার ভ্রামক, এই টাইপের রাশিগুলা নিয়ে আসে। এই টাইপের রাশিগুলা তুমি ফিজিক্সে পড়বা। ফিজিক্স যারা এখনও ওই অধ্যায়টা পড়ো নাই, মেবি 2য় অধ্যায় গতিবিদ্যার শেষের দিকের আলোচনা, যারা এখনও পড়ো নাই তারা কিন্তু ওনার বইয়ের এই আলোচনাটা বুঝবা না। না বুঝে তুমি হতাশ হবা যে হায় আমি তো বই পারি না, আমি তো কিছু বুঝি না। ওটা বুঝার না ভাই, ওটা তুমি বুঝবা না এমনি, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এখন জাস্ট একটু জানো যে mvr = nh/2π, পরে গিয়ে তুমি বাকিটা ফিজিক্সে আস্তে ধীরে শিখবা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের কৌণিক ভরবেগের মতবাদ এবং শক্তিস্তর বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। এটা হলো আমাদের 3 নম্বর প্রস্তাব। এই প্রস্তাবটা আসলে কেমন ছিল? এটা খুবই সিম্পল একটা প্রস্তাব। উনি বললো যে দেখেন ইলেকট্রন যদি পরমাণু ধরেন একটা কক্ষপথে আছে, বাট আপনি যদি এটাকে হিটেড করেন, ধরো তুমি এখানে আগুন জ্বালাই দিলা মোমবাতি দিয়ে, এখন হিটেড করলে এনার্জি দিলে কি হবে? এই ইলেকট্রনটা হলো এনার্জি শোষণ করে উপরের দিকে উঠে যাবে। আবার যদি ঠান্ডা করা হয় তাইলে ইলেকট্রনটা এনার্জি বিকিরণ করার মাধ্যমে নিচে আসবে। উপরে উঠা মানে হলো এনার্জির কি করে? শোষণ করে। এবং নিচে নামা মানে হলো সে উপর থেকে নিচে নামা মানে হলো এনার্জি, তখন সে বিকিরণ করে। তো এই যে শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, 2 টাইপের বর্ণালী সৃষ্টি হয়, এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়। এগুলোর মান ক্যালকুলেট করার জন্য একটা সূত্র দেওয়া হয়। বলা হয়েছে যে পরিমাণ এনার্জি শোষিত বা বিকিরিত হয় ওইটাকে চাইলে আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি, অথবা চাইলে আমরা এটাকে ডেল ই, মানে দুইটার পার্থক্য, অবশ্যই পার্থক্য, এই জন্য ডেল ই = আমরা চাইলে ইউজ করতে পারি E2 - E1, E2 - E1। আর এটার ভ্যালু বের করা যাবে h নিউ দ্বারা। কি? h নিউ। তো নিউ দ্বারা বুঝাই হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এবং এটা = লেখা যায় hc/λ। এখন তোমাদের আবার hc/λ এটা অপরিচিত লাগতে পারে, বাট প্যারা খাওয়ার কিছু না, একটু দেখো নিউ এটার সাথে তোমরা কিন্তু পরিচিত। কিভাবে?
তোমরা ছোটোবেলায় ফিজিক্সে একটা সূত্র পড়ছো ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই এফ মানে কিন্তু ছিল ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো এখানে এসে আমরা কি করছি, ভিকে সি দ্বারা রিপ্লেস করছি, যেহেতু আলোর বেগও এক প্রকারের বেগ, এজন্য ভিকে সি দ্বারা রিপ্লেস করছি, এফকে আমরা নিউ দ্বারা রিপ্লেস করছি, আর ল্যামডাকে ল্যামডা রাখছি। তাহলে দেখো নিউ ইকুয়াল টু কী আসে, নিউ ইকুয়াল টু আসে সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু কী আসে, সি বাই ল্যামডা। তো আমরা দেখো এইচ নিউ এর জায়গায় এইচ সি বাই ল্যামডাটা আসলে বসাই দিছি, এজন্য সূত্রটা এরকম। তো আমরা এই সূত্র দিয়েও ম্যাথ করতে পারবো নানা প্রকারের, ঠিক আছে। এই সূত্রটাও আমাদের ম্যাথে কাজে। তাহলে আমরা এখানে মেনলি দুইটা সূত্র পাইছি, এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, এবং আরেকটা হলো ই টু মাইনাস ই ওয়ান বা ডেল ই ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। সূত্রগুলো লিখে রাখো। আমরা আসলে আজকের ক্লাসে আমরা কি করব না, সূত্র প্রমাণ করব, সূত্র দিয়ে ম্যাথ করব না, পরের ক্লাস থেকে আমরা ম্যাথ করব এবং নানা প্রকার সূত্রেরও প্রমাণ আমরা দেখব সামনের ক্লাসে। ওকে, তাহলে আমরা বোরের মডেলটা পড়লাম। এখন বোরের মডেলের আবার দুইটা সীমাবদ্ধতা আছে, একটা নাম হলো জিম্যান প্রভাব, একটা হলো স্টার্ক প্রভাব। জিম্যান প্রভাব আর স্টার্ক প্রভাব কী বলে, এই যে উনি বললো না যে শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, বিভিন্ন বর্ণালীর ব্যাপারে উনি ধরো বললো, এই যে একটা ধরো বর্ণালী তরঙ্গ একটা গেল, তো তুমি যদি চৌম্বক ক্ষেত্র এই বর্ণালীটার উপর দিয়ে তুমি চৌম্বক ক্ষেত্র আরোপ করো, কি আরোপ করো, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তাইলে তুমি দেখবে এই বর্ণালীর মধ্যে আবার বিভিন্ন ছোট ছোট অনেকগুলো চিড়, অনেকগুলো আলাদা আলাদা করা যায়, বিভিন্ন সেকশন আছে এখানে। তো এই বিভিন্ন সেকশনে ভাগ করা যায়, এটাই হলো আসলে জিম্যান প্রভাব। চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে এই ঘটনাটা ঘটে। তো উনি কিন্তু এরকম কিছু ওনার মডেলে বলে নাই, ওনার মডেল উনি বলছিল হ্যাঁ একটাই তরঙ্গ দেখা যাবে, বাট পরবর্তীতে দেখা গেল চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে এইখানে একটা তরঙ্গের মধ্যে আবার অনেকগুলো তরঙ্গ দেখা যায়, এটাকে বলা হয় জিম্যান প্রভাব। আর স্টার্ক প্রভাব কি, স্টার্ক প্রভাব হলো একই জিনিস, তবে তুমি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই না করে এটার উপর তুমি অ্যাপ্লাই করবো হলো তড়িৎ ক্ষেত্র। কি অ্যাপ্লাই করবো, তড়িৎ ক্ষেত্র। তার মানে চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে ওই প্রভাবটার নাম হলো জিম্যান প্রভাব, আর যদি চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করো তাহলে এটার নাম হলো স্টার্ক প্রভাব। আবার বলি, চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করলে ওইটার নাম জিম্যান প্রভাব, আর যদি তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেটার নাম হলো স্টার্ক প্রভাব। এই দুইটা প্রভাবের মাধ্যমে দেখা গেছে যে না, অনেক কিছুই আসলে কথা মিলে না। এছাড়াও আরও অনেকগুলো কথা মিলতেছিল না। হাইড্রোজেন গ্যাসের মধ্যে দিয়ে যদি কেউ কিছু প্রবাহিত করে, দেখা যায় হাইড্রোজেন গ্যাসের মধ্যে কালার টালার দেখা যায়। উনি তো এগুলো মোটামুটি উনি এটা ব্যাখ্যা করতে পারছে, বাট এটা রাদারফোর্ড পারেনি। তো আরও কিছু তোমরা দেখবে সীমাবদ্ধতা বইতে আছে, ওগুলো একটু দেখে রাখবা। এই সীমাবদ্ধতা কেউ তোমাকে লিখতে বলবে না, বাট জিম্যান প্রভাব কি আর স্টার্ক প্রভাব কি, এগুলোর উপর 2 মার্কের একটা কোশ্চেন আসে, এই জন্য জাস্ট কনসেপ্ট দিয়ে রাখলাম, তোমরা এখন একবার দেখলেই পারবা, ঠিক আছে। এবার আসো ভাইয়া, এই দুইটা মডেল থেকে তোমাদের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নটা আমি একটু তোমাদের দেখাই, যে বোরের মডেল এবং রাদারফোর্ড মডেলের মধ্যে তোমাদেরকে তুলনা করতে বলবে। তুলনা, যে দুইটা মডেলের মধ্যে তুলনা, তোমাদের পুরা যে এতক্ষণ ধরে পড়াইলাম এই জায়গা থেকে সিকিউ আসবে কিন্তু শুধুমাত্র তুলনা, বলবে যে দুইটা মডেলের মধ্যে তুলনা করো। এখন তুলনা করলে তুমি কি করবা, তাদের মধ্যে সাদৃশ্য দেখাইতে পারো, বৈসাদৃশ্য দুইটাই দেখাইতে পারো, তাইলে তুলনাটা পারফেক্ট হয়। সাদৃশ্য কী কী, এই জিনিসটা তোমরা এই যে এখানে দেখো কয়েকটা লেখা আছে, এগুলো মুখস্থ করা লাগবে না, 19 থেকে তোমরা যেগুলো পড়ছো আসলে ওগুলোই একবার পড়লেই এগুলো বুঝতে পারবা, ঠিক আছে। একবার পড়লে এগুলো বুঝতে পারবা। তোমরা একটু ভিডিওটা পজ করে এগুলো লিখে নিতে পারো, এগুলো খাতায় লিখে রাখো কী কী সাদৃশ্য রয়েছে, এবং পরের পেজে দেখো আমরা দুইজনের মধ্যে তুলনাটাকে একটা চার্টের মধ্যে নিয়ে আসি। চার্ট, যে দুইটা মডেলের ভিত্তি কী, তারপরে তুলনা, তারপরে অরবিটের আকার, বর্ণালী, গতিবেগ, কোনটা কোনটা কাকে দিয়ে করা যায়, কোনটা কোনটা কাকে দিয়ে করা যায় না, এই দুইটা জিনিস আমরা এখানে তুলনা করছি। তো তোমরা চার্ট আকারে তুলনা করাটা বেটার। হাজারি স্যারের বইতে প্যারা আকারে তুলনা করা আছে, বাট চার্ট আকারে তুলনা করলে হবে কি, তুমি যদি 4 মার্কের জন্য 7-8টা পার্থক্য দেখাইতে পারো, তুমি 4-এ 4 পেয়ে যাবা। কিন্তু রিটেন আকারে লিখলে স্যাররা তখন ওইখানে 4-এ 3 বা 2 এরকম দিতে কমফোর্ট ফিল করে, 4-এ 4 দিতে চায় না। এজন্য তোমরা এগুলো একটু দেখবা, এখানে এমন কিছু নাই তোমরা যেটা বুঝবা না, ঠিক আছে। এখানে এগুলো পড়লেই বুঝবা। সো তোমরা পজ করে এই জিনিসটা একটু লিখে নিতে পারো, ঠিক আছে। এই জিনিসটা একটু লিখে নাও, এই জিনিসটা একটু লিখে নাও, অবশ্যই খাতার মধ্যে সব কিছু রাখবা, ঠিক আছে। এবার আসো আমরা কিছু ইতিহাস আর মডেলের যে এখন পর্যন্ত যা কিছু পড়লাম, কিছু অ্যাসাইনমেন্ট আমরা একটু নেই। অ্যাসাইনমেন্ট মানে হলো
এই টপিকগুলোর উপর কি কি জ্ঞান স্তর ভিত্তিক, জ্ঞান স্তর মানে হলো ক মার্কের প্রশ্ন হয়, এবং কি কি অনুধাবন স্তর মানে খ মার্কের প্রশ্ন হয়, এগুলো একটু আমরা লিখে নেই। এগুলো তুমি বইতেও পাবা, অ্যান্ড তুমি এখানেও লিখে রাখতে পারো। আলফা কণা কি, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন ধাতুর পাত ব্যবহৃত হয়েছিল, এরকম টাইপের 8টা প্রশ্ন তোমাদের জন্য আছে, এবং অনুধাবন ভিত্তিক 7টা প্রশ্ন আছে। তোমরা এই জিনিসগুলো টোটাল একটু দেখবা। আচ্ছা, লাস্টের প্রশ্নটা দেখে একটা জিনিস মনে পড়লো যে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য কিনা। বোরের যে মডেলটা আছে পুরো মডেলটা মনে রাখবা। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য, পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। বোরের সব কিছু এক ইলেকট্রন। তো এক ইলেকট্রন মানে কার আছে? এক ইলেকট্রন আছে হাইড্রোজেনের, কিন্তু হিলিয়ামের কি এক ইলেকট্রন আছে? তার মানে হিলিয়ামের জন্য এগুলো কিন্তু প্রযোজ্য না। বাট কেউ যদি বলে হিলিয়াম প্লাস, তার জন্য প্রযোজ্য, কারণ এখানে একটা ইলেকট্রন আছে। কেউ যদি বলে লিথিয়াম, বলবা ভাই প্রযোজ্য না। বাট কেউ যদি বলে লিথিয়াম 2+, প্রযোজ্য, কারণ লিথিয়াম 2+ একটা ইলেকট্রন। একইভাবে বেরিলিয়াম 3+ও একটা ইলেকট্রন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো আছে। তোমরা যেটা করবা, কাইন্ডলি হাজারি স্যারের বইটা খুলবা। আমি নেক্সট ক্লাসে হাজারি স্যারের বই তোমাদেরকে দেখাবো। এই স্লাইডে তোমরা হাজারি স্যারের অধ্যায়ের প্রথম থেকে যখন পড়া শুরু করবা, তোমরা রাদারফোর্ড মডেল দিয়ে শুরু করবা। ওইখানে ডাল্টন এবং থমসন নাই, এই যেখান থেকে আছে ওইখান থেকে পড়া শুরু করবা। দেখবে যে বহুত আজগুবি জিনিস আছে। একটা জিনিস মাথায় রাখবা, যে জিনিস ক্লাসে আমরা আলোচনা করি নাই এবং যে জিনিস তুমি পড়ে বুঝতেছো না, আপাতত এটা স্কিপ। ওইটা নিয়ে পড়ে থাকলে তুমি কখনো আগাইতে পারবা না। ঠিক আছে, আর ক্লাস নোটটা ভালোভাবে তুললে যত ইম্পর্টেন্ট ডেটা আছে আমার বিশ্বাস সবগুলো আমাদের ক্লাস নোটে চলে আসে। আর মেন বইটার সাথে সাথে পড়লে তোমার 100% প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাত্র তো আমাদের যাত্রা শুরু, আজকে বলতে পারো একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে লেকচার নাম্বার 2 নিয়ে, যেখানে আমরা কি করব, যেখানে আমরা বোরের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এবং খুবই আনন্দদায়ক একটা জিনিস যে বোরের মডেলকে এক্সটেন্ড করে ওইখানে নতুন কিছু সূত্র বানায়, ওই সূত্রগুলো দ্বারা খুব ইজিলি আমরা ব্যাসার্ধ, বেগ এগুলো বের করে ফেলতে পারবো, এবং হ্যান্ড ক্যালকুলেশন মানে মুখেই চাইলে অ্যান্সার করা যায়, এরকমভাবে আমরা টোটাল জিনিসটাকে আগে রাখবো। সো সবার জন্য শুভকামনা। তোমাদের সাথে হাইজেনবার্গ সিরিজ নিয়ে আবারও দেখা হবে পরবর্তী লেকচারে। বেস্ট অফ লাক, সুস্থ থাকো, সুন্দর থাকো।